হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক ফাইনাল 2024 পরীক্ষা তোমরা যারা দিতে চলেছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে এবং তুমি সারা বছর তেমন এই বিষয় থেকে খুঁটিনাটি শর্ট প্রশ্ন পড়তে পারোনি, তো আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটিতে বলা শেষ মুহূর্তের জন্য বাছাইকৃত এবং টেস্ট পেপারের সেরা মাত্র 35টি এসসিকিউ শর্ট প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আজকের ভিডিওটিকে পুরো মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো সময় নষ্ট না করে সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রশ্ন উত্তরগুলি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, পার্ট 1 ভিডিওতে চতুর্থ অধ্যায় পর্যন্ত আলোচনা করা হয়েছিল মাত্র 41টি, এবং আজকের ভিডিওয়ে অর্থাৎ পার্ট 2 এই ভিডিওতে ষষ্ঠ অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত আলোচনা করা হবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই পার্ট 1 ভিডিওটিকে দেখোনি, অবশ্যই সেই ভিডিওটি প্রথমে দেখে নেবে। সেই ভিডিওটির লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তো প্রথমে দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে 42 নম্বর দাগের প্রশ্নটি, রাষ্ট্রকৃতক বা আমলা বলতে কি বোঝায়? উত্তর হবে, আমলা বা রাষ্ট্রকৃতক হলো শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বা উচ্চপদস্থ কর্মচারী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে স্থায়ীভাবে সরকারের কাজে নিযুক্ত হয় এবং সরকারের যাবতীয় নীতিগুলোকে বাস্তবায়িত করে। নেক্সট প্রশ্নটি, শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করো। উত্তর হবে, শাসন বিভাগের অন্যতম দুটি কাজ হলো সরকারি নীতি নির্ধারণ ও বাস্তবের রূপায়ণ করা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 44 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ বা শর্তগুলি কি কি? উত্তর হবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শর্তগুলি হলো সরকারের এক বিভাগ অপর বিভাগের কাজ করবে না। 2 নম্বর হচ্ছে এক বিভাগের অন্য বিভাগের নিয়ন্ত্রণ করবে না। 3 নম্বর, একজন ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। নেক্সট প্রশ্নটি অর্থাৎ 45 নম্বর দাগের প্রশ্নটি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। উত্তর হবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি হলো সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয় এবং 2 নম্বর হচ্ছে সরকারের প্রত্যেকটি বিভাগের কর্মকুশলতাকে বৃদ্ধি পায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি লেখো। উত্তর, এরূপ নীতির বাস্তব প্রয়োগে যেমন দুরূহ তেমনি এর বাস্তব প্রয়োগ কাম্য নয়। নেক্সট প্রশ্নটি, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? উত্তর হবে, বর্তমানে আইনসভার কার্যক্রম ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তাই আইনসভার কিছু কার্যক্রম শাসন বিভাগকে দেওয়া হয়। এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃত্ব প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। নেক্সট প্রশ্নটি, এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? উত্তর হবে, যে সকল আইনসভার একটি মাত্র কক্ষ থাকে তাকে একক্ষ বিশিষ্ট আইনসভা বলে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? যে সকল আইনসভার দুটি কক্ষ রয়েছে তাকেই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। এরপরের প্রশ্ন, একক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন কয়েকটি দেশের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে, একক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, পানামা, চীন প্রভৃতি রাষ্ট্রের। এরপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন কয়েকটি দেশের নাম লেখো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, তো উত্তর দেখে নাও তোমরা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ব্রিটেনে, ভারত প্রভৃতি রাষ্ট্রে। এরপরে দেখে নেব আমরা 52 নম্বর দাগের প্রশ্নটি, আইনসভার দুটি কাজ লেখো। উত্তর হবে, আইনসভার অন্যতম দুটি কাজ হলো আইন প্রণয়ন করা এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। এরপরের প্রশ্ন, আমলাতন্ত্রের দুটি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করো। উত্তর হবে, প্রশাসনিক কার্যে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা এবং নিরপেক্ষভাবে প্রশাসনিক কার্যাদি সম্পাদন করা। এরপরে চলে আসবো আমরা সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে, ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানে 61 নম্বর ধারায় ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা বা ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টে 2/3 সদস্যের সম্মতি ভিত্তিতে পদচ্যুত করা যায়। তো এরপরের প্রশ্নটি, ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? উত্তর হবে, ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী পার্লামেন্টের 2 কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার নির্বাচিত সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়। নেক্সট প্রশ্নটি, ভারতের উপরাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়? উত্তর হবে, ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে সংবিধান ভঙ্গের অপরাধে 14 দিনের বিজ্ঞপ্তি দিতে হয়। এরপরে রাজ্যসভার অধিকাংশ সদস্যরা যদি প্রস্তাবটি রাজ্যসভায় গ্রহণ করে এবং লোকসভা যদি প্রস্তাবটি সম্মতি জানায় তাহলেই কিন্তু উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। এরপরের প্রশ্নটি দেখে নেব, রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন? উত্তর হবে, রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশনে স্থগিত থাকাকালীন
প্রশাসনের জরুরি প্রয়োজনের অর্ডিন্যান্স জারি করতে পারে। 55 নম্বর দাগের প্রশ্নটি, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তর হবে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতার উদাহরণ দাও। উত্তর হবে রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতার উদাহরণ হলো পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক দায়িত্বভার অর্পিত হলে স্বাধীনভাবে তা পালন করে, এবং দ্বিতীয়, রাষ্ট্রপতির কাছে রাজ্যের সাংবিধানিক অচলব্যবস্থা সম্পর্কিত রিপোর্ট পাঠানো। এর পরের প্রশ্ন, ছাঁটাই প্রস্তাব কাকে বলে? উত্তর হবে আইনসভার বিরোধী দলের সদস্যরা বাজেটের অর্থ বরাদ্দের দাবিতে সংক্রান্ত মূল প্রস্তাবের ছাঁটাই বিষয়ে যে দাবি উপস্থিত করে সেগুলো কিন্তু ছাঁটাই প্রস্তাব নামে পরিচিত বা ছাঁটাই প্রস্তাব বলে। নেক্সট প্রশ্নটি, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র পাঠান? উত্তর হবে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে উপরাষ্ট্রপতির নিকট তার পদত্যাগপত্র পাঠান। এর পরের প্রশ্ন, রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ার দুটি যোগ্যতা লেখো। উত্তর হবে ব্যক্তিকে অবশ্যই প্রথমে কি ভারতের নাগরিক হতে হবে, এবং দ্বিতীয়, ব্যক্তিকে ন্যূনতম 35 বছর বয়সী হতে হবে। এরপরে চলে আসবো আমরা নবম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন, তবে এক্ষেত্রে তিনি প্রয়োজন মতো সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি বা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে পারেন। নেক্সট প্রশ্নটি, পিআইএল এর পুরো অর্থ কি? উত্তর হয়ে যাবে পিআইএল এর পুরো অর্থ হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। নেক্সট প্রশ্নটি, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকেই বিচার বিভাগীয় সক্রিয়তা বলে। 63 নম্বর দাগের প্রশ্নটি, সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত দুটি বিষয় উল্লেখ করো। উত্তর হবে সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত দুটি বিষয় হলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্যের বিরোধ মীমাংসা, এবং দ্বিতীয় হলো দুই বা ততোধিক রাজ্যের মধ্যে কিন্তু পারস্পরিক বিরোধিতার মীমাংসা। এরপরে দেখে নেব আমরা 64 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার দুটি সাংবিধানিক ব্যবস্থা উল্লেখ করো। উত্তর হবে ভারতের বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার দুটি গৃহীত পদক্ষেপ হলো, উত্তর হবে কেবল প্রমাণিত অসদাচরণ ও অসমর্থ এই কারণে কোনো বিচারপতিকে তার পদ থেকে অপসারণ করা যায়, এবং দ্বিতীয়, বিচারপতিদের বেতন ভাতা প্রভৃতি ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয়। এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, ভারতের বিচার ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ভারতের বিচার ব্যবস্থা দুটি অন্যতম বৈশিষ্ট্য হলো ভারতের বিচার ব্যবস্থায় অখণ্ড প্রকৃত মিশরের পিরামিডের মতো, এবং দ্বিতীয় হলো সমগ্র ভারতের একই রূপ দেওয়ানি ও ফৌজদারি আইন রয়েছে। এরপরে পরের প্রশ্নটি দেখে নেব, লোক আদালত গঠনের উদ্দেশ্য কি? উত্তর হবে লোক আদালত গঠনের অন্যতম উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয় সহজ উপায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা করা। এর পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? উত্তর হবে সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি চারটি ভাগে ভাগ করা যায়, যেমন মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং লেখজারি এলাকা। পরমাদেশ এর অর্থ কি? উত্তর হবে আমরা আদেশ দিচ্ছি। নেক্সট প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ কি? উত্তর হবে বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। এরপরে শেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নিজেদের দ্বারা নিজেদের পরিচালিত শাসনকে বোঝানো হয়। স্থানীয় অধিবাসীরা নিজেদের শহর, গ্রাম প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। 70 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, পৌরসভার দুটি কমিটির নাম লেখো। উত্তরে যাবে পৌরসভার দুটি কমিটির নাম হলো বড় কমিটি এবং ওয়ার্ড কমিটি। নেক্সট প্রশ্ন, পৌরসভা কাদেরকে নিয়ে গঠিত হয়? উত্তরে যাবে পৌরসভা গঠিত হয় পৌর অঞ্চলের সকল সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে ওয়ার্ডগুলি থেকে নির্বাচিত সদস্য, এবং 2 নম্বর হচ্ছে কি রাজ্য সরকার কর্তৃক মনোনীত ব্যক্তিদের নিয়ে। এরপরের প্রশ্ন, নে পঞ্চায়েত কি? উত্তর হবে গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য তৃণমূল পর্যায়ে গঠিত একটি স্বায়ত্তশাসন সংস্থা হলো নে পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের দ্বারা নির্বাচিত 5 জন সদস্যকে নিয়েই নে পঞ্চায়েত গঠিত হয়। গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ উল্লেখ করো। উত্তরে যাবে গ্রাম পঞ্চায়েতের দুটি অন্যতম কাজ হলো পানীয় জল সরবরাহ করা এবং রাস্তাঘাট নির্মাণ
কূপ, পুকুর ও দিঘি খনন ইত্যাদি। জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। উত্তরে যাবে জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটি হলো উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি এবং পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। এরপরে 75 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। জেলা পরিষদের দুটি আয়ের উৎস লেখো। উত্তরে যাবে জেলা পরিষদের আয়ের দুটি উৎস হলো যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য। এরপরে 76 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্থলের নাম কি? উত্তর হবে কিন্তু জেলা পরিষদ। এবং পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের ব্যবস্থার সর্বনিম্ন স্থলের নাম কিন্তু উত্তরে যাবে গ্রাম পঞ্চায়েত। এরপরে সর্বশেষ প্রশ্ন এবং লাস্ট প্রশ্নটি দেখে নেব। বড় কমিটি কিভাবে গঠিত হয়? উত্তরে যাবে 3 লক্ষ তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভার বড় কমিটি গঠন করা হয় বা গঠন করা যায়। তো এই ছিল মাত্র সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বই থেকে মাত্র 77টি এসসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর। তো আশা করা যায় এই প্রশ্নগুলি তোমরা যদি শেষ মুহূর্তের জন্য মনোযোগ দিয়ে পড়ে যাও তো এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এই শেষ মুহূর্তের সময়টাকে তোমরা ভালোভাবে কাজে লাগিয়ে খুব একটা দুর্দান্ত রেজাল্ট করে ফেলো। ধন্যবাদ।